এবারে দ্বীপের মধ্যে মন্দিরটি অবস্থিত, চারিদিকে জল। কলকাতা থেকে মাত্র 3 ঘন্টার রাস্তা পেরোলেই পৌঁছে যাবেন এক দ্বীপের মধ্যে মন্দির। মনে হবে এ যেন এক অন্য দেশ। পাশাপাশি কয়েকশো মিটারের মধ্যেই অসাধারণ সুন্দর কয়েকটি মন্দির। আজ সেখানেই চলেছি। যেতে যেতে সমস্ত বিষয় আপনাদের কাছে শেয়ার করব। আমি এখন কলকাতা থেকে একটা প্রাইভেট কার নিয়ে চলেছি। আর ওই মন্দিরে যেতে হলে আপনি বাসে করেও যেতে পারবেন। আমি সম্পূর্ণ বিবরণ দিয়ে দেব। খুব সকালে বেরিয়েছিলাম, তাই মেছেদায় এসে এই রেস্টুরেন্টে সকালের ব্রেকফাস্ট সেরে নিলাম। ব্রেকফাস্ট সেরে নেওয়ার পর আবার চলতে লাগলাম। সুন্দর প্রাকৃতিক পরিবেশ, ঝাঁ চকচকে রাস্তা একেবারে আনমনা করে দেয়। সর্বোপরি শরতের আকাশ আর পরিবেশ খুবই মনোরম। কলকাতা থেকে বাসে করে যেতে হলে আপনাকে হাওড়া দীঘাগামী যে কোনো বাসে উঠতে হবে, আর আপনাকে নামতে হবে নিমতৌড়ি বাস স্ট্যান্ডে। এখানে রয়েছে 4টে রাস্তার মোড়। বাম দিকে অর্থাৎ পূর্ব দিকে দেখবেন তমলুকগামী রাস্তা, আর সোজা দক্ষিণে হলদিয়া ও দীঘাগামী রাস্তা, আর পশ্চিমে চলে গেছে ময়নাগামী রাস্তা। এই পশ্চিমে ময়নাগামী রাস্তায় আপনাকে যেতে হবে। একটু এগিয়ে গেলেই আপনি ওখানে বাস অথবা ট্রেকার পেয়ে যাবেন। সেই বাসে করে আপনি সোজা একেবারে অন্নপূর্ণার মন্দিরে, বা অনেকে বলেন নতুন পুকুর মন্দির বা ভাঁড়ার চণ্ডীর মন্দিরে পৌঁছে যেতে পারেন। এই মুহূর্তে মেছেদা থেকে নিমতৌড়িতে এসেছি। এই নিমতৌড়ি এখানে নেমেছি। আমার পরে এখানে একটু দেখিয়ে দিচ্ছি এই যে রাস্তাটা, এটা সোজা চলে গেছে তমলুক। আর এর ঠিক বিপরীত পাশে ওই যে রাস্তাটা, ওই রাস্তাটাই চলে গেছে ওই মন্দির। এটা আমি ভালো করে দেখিয়ে দিলাম, যারা নতুন আসবেন তারা দেখে নেবেন। এই যে বাসটি সোজা দীঘা কিংবা হলদিয়া চলে যাবে, আর বাম দিকে দেখুন এটা তমলুক যাওয়ার রাস্তা। আর এর ঠিক বিপরীতে যেতে হবে। দেখুন লেখা রয়েছে ওই দূরে রায় জুয়েলার্স, ওই রাস্তা ধরেই চলতে হবে। রাস্তা দেখছেন এই রায় জুয়েলার্স, এইটা লক্ষ্য করে সোজা চলে গেলেই আর কয়েক কিলোমিটার গেলেই সেই মন্দির। এই রাস্তায় প্রায় আধ ঘন্টার পথ। খুবই সুন্দর রাস্তা, এবং আস্তে আস্তে আমরা এমন রাস্তার উপর দিয়ে যাচ্ছি যার দুই পাশে জল। এই যে জল, এই জল কৃত্রিমভাবে বানানো জলাধার। এই জলে মাছ চাষ করা হয়, কারণ আপনারা সকলেই জানেন মৎস্য চাষের জন্য ময়না খুবই বিখ্যাত। এই মন্দিরের কাছে চলে এসেছি। দেখছেন কত সুন্দর মন্দির, একেবারে মনে হয় একেবারে দ্বীপের মধ্যে মন্দিরটি অবস্থিত। চারিদিকে জল এবং এই শরতের ওয়েদার দারুণ লাগছে। একদিন এসে দেখুন কেমন লাগে। এবার মন্দিরের বাইরের গেট দিয়ে ভেতরে প্রবেশ করব। গেট পেরিয়ে মন্দিরের দিকে রওনা দিলাম। ময়নার এই বিখ্যাত মেলা ঘুরে যেতে কখনো ভুলবেন না। দেখছেন এটা তার প্রবেশ পথ। এই প্রবেশ পথ দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব। তো চলুন ভেতরে। দারুণ এক সুন্দর অনুভূতি অনুভব করলাম। এখানে লেখা রয়েছে আই লাভ নতুন পুকুর। এই পুকুরটা আসলে নতুন পুকুর নাম। এই নতুন পুকুর সংলগ্ন বলেই এই মন্দিরটা নতুন পুকুর মন্দির নামে এর নাম পরিচিত। নতুন পুকুর মন্দির, তাই এখানে এইসব লেখা রয়েছে। এখানে প্রতিদিন সকাল থেকে মানুষের সমাগম হয় এবং অনেকটাই নিরিবিলি এই মুহূর্ত, তাই সরাসরি মন্দিরে প্রবেশ করে। তো প্রথমেই আছে অর্ধমণ্ডপ, কাঠের মণ্ডপ, তারপরে আমরা যাব গর্ভগৃহ। গর্ভগৃহে আছে দেবী, তো সেই দেবীকে প্রণাম করে আসবো। তো চলো। মন্দিরের ভেতরে রয়েছে দেবী দুর্গার সপরিবারের এক বিশাল মূর্তি। এই মূর্তি প্রতি বছর বাসন্তী পুজোর সময় স্থাপন করা হয়। এই মন্দিরের মধ্যে প্রতিদিন বিবাহ অনুষ্ঠান হয়ে থাকে এবং এখানে রেজিস্ট্রিও হয়ে থাকে। মূল গর্ভের আগে রয়েছে 3টি চূড়া, তারপরেই গর্ভগৃহ। এই গর্ভগৃহের মধ্যেই দেবীর অবস্থান। এই মন্দিরে বিয়ের অনুষ্ঠান মানে কোন কোন বার হয়? আমাদের একমাত্র চৈত্র মাস পৌষ মাস বাদ দিয়ে
আর প্রত্যেকটি মাসে প্রত্যেক দিন বিয়ে হয়। আচ্ছা, এইখানে যে হয় পুজো হয়, এখানে কি ভোগ প্রসাদ পাওয়া যায়? অন্য প্রসাদ আমাদের এখানে হয় না, হয় না। আমাদের বাল্যভোগ হয়। এখানে কটা অনুষ্ঠান হয় বছরে? বছরে আমাদের 12 মাসে 13 পার্বণী হয়। সব এই আপনার পহলা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, আর আপনার ভাদ্রের সংক্রান্তি, তারপর জন্মাষ্টমী, রাধা অষ্টমী, যেমন আজকে রাধা অষ্টমী ছিল, আচ্ছা। রাধা অষ্টমী, তারপরে এই আপনার মার যে দুর্গা পূজা আসতেছে, এটা আপনার অষ্টমীর দিন আমাদের বড় অনুষ্ঠান হয়, শুধু আচ্ছা। অষ্টমী আচ্ছা। মানে পার্টিকুলার। তারপরে পৌষ সংক্রান্তি, তারপর সরস্বতী পূজা, তারপরে আমাদের এই মায়ের বাৎসরিক অনুষ্ঠান চৈত্র মাসে, ওটাই বড় অনুষ্ঠান, ওইটা আমাদের বড় অনুষ্ঠান। আচ্ছা আচ্ছা, ওই সময় মেলা হয়। কতদিন ধরে চলে মেলাটা? 9 দিন কাল মেলা, 9 দিন মেলা হয়। 9 দিন আমাদের 9 দিনই অনুষ্ঠান থাকে, যাত্রা এবং বাউল গান আর আপনার অর্কেস্ট্রা ইত্যাদি ইত্যাদি করে 9 দিনই আমাদের মেলা হয়, 9 দিনই অনুষ্ঠান। এবং আমাদের ওই বড় পূজা যে অষ্টমীর দিন হয়, অষ্টমীর দিন আমাদের 22 থাকতে 23,000 লোককে খাওয়ানো হয় অন্নপ্রসাদ। ওই দিন অন্নপ্রসাদ আপনার খাওয়ানো হয়। তারপরে আপনার এই যে ষষ্ঠী থাকতে মানে মার যতদিন মেলা চলবে ততদিন আপনার মানে ভক্তগণ যতজন থাকে, সকাল সন্ধ্যা 1000, 2000, 5000 যতজন হোক না কেন, প্রত্যেক লোক মানে প্রসাদ খাওয়ানো ওই সময়টা। যে যা মনস্কামনা করুন মা তা পূরণ করেন। এই জন্য বাবা হচ্ছে কি জানেন, এই যে ব্রিজ পার্টিটা কি মানে মাকে টাকার মালা থাকতে, গহনা থাকতে ওই সময়টা প্রচুর আপনার। আচ্ছা আচ্ছা, যে যার মার মনস্কামনা মা পূরণ করেন, সেই জন্য ভক্তরা এখনো আপনার আমাদের নিয়ম আছে, এই মায়েদের যে মাই দুধ থাকে না বাচ্চাদের খাওয়া, এই 3 রবিবার স্নান করবে, 4 রবিবারকে তার দুধ অবশ্যই সকালে এসে স্নান করতে হয়। সকালে এসে স্নান করেন, কোনো ডাক্তারের নিরিবিলিতে বসার মতো প্রচুর জায়গা রয়েছে। এখানে নিশ্চিন্তে মন্দিরের ভেতরে মায়ের দর্শন করে বসাও যায়, বা বাইরে পার্ক আছে সেখানেও বসা যায়। তখন পার্কে যাবো আমরা, কেমন ওখানে দেখি। মন্দিরের সামনে একটা শাওয়ার রাখা হয়েছে, সন্ধ্যের পরে এই শাওয়ারটা চালানো হয়, দারুণ লাগবে আলো জ্বলে। আর তার পাশেই সুন্দর লেখা আছে দেখুন, আই লাভ নতুন পুকুর। মানে এই যে পাশের যে পুকুরটা, এই পুকুরটাকেই নতুন পুকুর বলা হয়, তো সেই পুকুরের নামেই এখানে মন্দিরের নাম হয়েছে নতুন পুকুর। তার পাশে রয়েছে মাঠ। মন্দিরের পাশে পুকুরকে কেন্দ্র করে চারপাশে গড়ে উঠেছে সুন্দর একখানা পার্ক। সেই পার্কে রয়েছে সুন্দর সুন্দর বসার জায়গা আর পরিপাটি করে গাছ লাগানো, যেখানে আপনি অনেক সময় কাটাতে পারেন। মন্দির দর্শন করার পর যখন এই পার্কে এলাম, সত্যি দারুণ লাগছে, অদ্ভুত। মানে সারা দিনটা যদি এখানে ঘুরে বেড়ান দারুণ লাগবে। মন্দিরের পুরোহিত বললেন সকাল 6টায় খোলেন, সন্ধ্যে 7টার পর বন্ধ হয়। মানে সারা দিন এখানে ঘুরতে পারবেন। আর থাকার জন্য এখানে ব্যবস্থা বলতে পাশেই একটা লজ, নতুন একটা লজ হয়েছে, ওখানে থাকতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি পুকুরের চারদিকে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। এই দেখুন একটা বসার জায়গা। এভাবে পুকুরের চারধারে অনেকগুলো বসার জায়গা রয়েছে। মন্দিরটা একটা দ্বীপের মধ্যে, দেখছেন তার চারিধারে একদম জল। আসলে এই জল কৃত্রিমভাবে তৈরি, এগুলো সব মাছের ঝিল। অর্থাৎ মন্দিরটা একটা মাঝে রয়েছে আর তার চারিদিকে রয়েছে জল বেষ্টন করে, সেই জল হচ্ছে ঝিলের জল। আর সেটা দেখেই মনে হবে যে সত্যি দ্বীপের মধ্যে এই মন্দির। দূর থেকে মন্দিরের চূড়াগুলো লক্ষ্য করছিলাম। রৌদ্র পড়ে দারুণ স্বর্ণালী বর্ণের। সামনে অনেকগুলো দোকান বসেছে, নানা মুখরোচক খাদ্যের দোকান। একটু পরে অনেক মানুষের সমাগম হবে, তাই দোকানপাট খোলা চলছে। এই যে পুকুর দেখছেন, এই পুকুরকে কেন্দ্র করে এই মন্দিরের নানা রহস্য জড়িয়ে আছে। এই পুকুরের পাশেই এক অশ্বত্থ গাছের তলায় এই দেবীর অধিষ্ঠান ছিল। পরবর্তীকালে
তার মাহাত্ম্য কীর্তন লোক শুনে এখানে বড় করে মন্দির স্থাপন করেন। টোটাল যে জায়গাটা পুরোহিত মশাই বললেন পুরো জায়গাটা 8 বিঘে, তো 8 বিঘে জমির উপর এই মন্দির আর মন্দিরের যাবতীয় জায়গা অর্থাৎ পুকুর রয়েছে আর পার্ক রয়েছে। আর এই জায়গাতে যতগুলো দোকান রয়েছে সমস্ত দোকানের খাবারই নিরামিষ। দেখতে দেখতে মন্দিরের চারপাশে অনেক মানুষের সমাগম হতে থাকে। এবার আমরা এই মন্দির থেকে কয়েকশো মিটার এগিয়ে গিয়েই দেখব একটা নতুন মন্দির, যে মন্দিরের চূড়া এই মন্দির থেকেও দেখা যায়। সেই মন্দির জগন্নাথ মন্দির। সেই মন্দিরের উদ্দেশ্যেই চলেছি। এই জগন্নাথ মন্দির দেখে অবাক হতে হয়, কি সুন্দর কারুকার্য, আর পরিবেশটা এতটাই ভালো লাগছে যা সত্যি মনোমুগ্ধকর। এখানে এসে আপনি এক প্রশান্তির জায়গা খুঁজে পাবেন। মন্দিরের ভেতরে রয়েছে জগন্নাথ দেবের মূর্তি। ময়নার চণ্ডীর মন্দিরের পাশেই ঠিক কয়েক মিটার মানে প্রায় 200 মিটার দূরেই সুন্দর একটা জগন্নাথ মন্দির। এটাও আপনি দেখে নিতে পারেন, খুবই সুন্দর, ভালো লাগবে। এই মন্দিরটার পেছনেও দেখুন একেবারে ঝিল জল, আর এই জল থাকার জন্য মন্দিরের সৌন্দর্য বা পরিবেশ খুবই সুন্দর। এই মন্দিরটি দেখে মনে হবে যেন এই মন্দিরও একটি দ্বীপের মতো জায়গায় অবস্থান করছে। যাই হোক, সিঁড়ি বেয়ে মন্দির এবং দেব দর্শন করতে লাগলাম। দূর থেকে অদ্ভুত লাগছে দেখতে, যা সত্যি মনোমুগ্ধকর। তবে একদিনের আশাটা যদি আপনি আসেন অবশ্যই সার্থক হবে। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দু চোখ ভরে দেখতে লাগলাম। সূর্যের আলোয় চারিদিকে রোদ ঝলমল সুন্দর লাগছে। এই মন্দিরের চারপাশে একটু প্রদক্ষিণ করে দেখতে লাগলাম। এখানেও রয়েছে সুন্দর সুন্দর বসার জায়গা, অনেকে বসেও রয়েছেন। ময়নার চণ্ডী মন্দির দেখলাম, তারপরে দেখলাম জগন্নাথ মন্দির। চলুন আরো একটা মন্দির পাশে রয়েছে, সেখানে দেখি আরেকটা মন্দির। জগন্নাথ মন্দির দেখে নেওয়ার পর আরো 500 মিটার এগিয়ে গেলাম। গিয়ে দেখলাম আনন্দলোক উপাসনা কেন্দ্র। ও সাধারণ সুন্দর জায়গা, যে জায়গায় এলে আপনি অনুভব করবেন এক পরম শান্তি। উপাসনালয়ের ভেতরে প্রবেশ করলাম। দেখলাম ভেতরে সুন্দর সুন্দর দুটো জলাধার, আর সেই জলাধারে মাছ রয়েছে। আস্তে আস্তে মন্দিরের মধ্যে প্রবেশ করলাম। মন্দিরটি দোতলা। মন্দিরের প্রথম তলাতে রয়েছে রামকৃষ্ণ, মা শারদা আর স্বামী বিবেকানন্দের মূর্তি, আর পেছনে রয়েছে মা কালীর মূর্তি। একেবারে নির্জন আর সুন্দর পরিবেশ, দারুণ সুন্দর। এরপর সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। উপরে রয়েছে মহাদেবের শিবলিঙ্গ এবং রাধাকৃষ্ণ এবং গোপীবৃন্দ। এর ভেতরটা খুব সুন্দর দেখতে লাগলাম। এখানে কিছুক্ষণ বসে অবস্থান করলাম। আপনিও এখানে কিছুক্ষণ বসে ধ্যানস্থ অবস্থায় থাকতে পারেন। উপর থেকে মন্দিরের চারদিক দেখতে লাগলাম। উপাসনালয়, এখানে এলে বুঝতে পারবেন সত্যি এর নীরবতা, শান্তি আর উপাসনার সত্যি উপযুক্ত জায়গা। না এলে ভাষায় বোঝানো যাবে। অদ্ভুত এই মন্দির। ভেতরে লেখা রয়েছে মন্দিরের নানা রকম নিয়ম কানুন এবং অনুষ্ঠানের কথা। এরপর বাইরে বেরিয়ে এসে এই মন্দিরের পুরোহিতের সঙ্গে কথা বললাম। মনসের খোলার সময় বা বন্ধ হওয়ার সময় সকাল 6টা থেকে খোলা হয়, 12টায় বন্ধ হয়ে যায়, 3টায় খোলা হয়। পুজো আর্চা প্রতিদিনই হয়। আর এখানে কোনো অনুষ্ঠান বিশেষ কালী পূজা সমাপ্তির হয়, ঠাকুরের জন্মদিন। সব থেকে ভালো লাগছে এই মন্দিরের মানে নীরবতা, এত সুন্দর লাগছে। হ্যাঁ, চণ্ডী মন্দিরে ছিলাম, তারপরে এসে উপরে অনেকক্ষণ বসে থাকলাম, গান শুনলাম, খুব ভালো লাগছে। হ্যাঁ, উপরে উঠেছি।
এখানের প্রত্যেকটা মন্দিরে খুব সুন্দর বসার জায়গা রয়েছে, দেখুন এখানেও বসার জায়গা রয়েছে। আর তবে সত্যিকারের নীরব আর শান্তির জায়গা যদি খুঁজে পেতে চান, সুন্দর লাগলো এই উপাসনা কেন্দ্র। সত্যি ভালো লাগে। কথায় কথায় উনি বললেন এখানে এসে অনেকেই বসে ধ্যান করেন এবং পরম শান্তি খুঁজে পান। চণ্ডী মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার এলেই অন্নপূর্ণা, আর অন্নপূর্ণার পরেই আছে এই মুক্তিধাম মন্দির, এটাও ঘুরে যেতে পারে, খুব ভালো লাগবে। এরপর এখান থেকে বেরিয়ে প্রায় 1 কিলোমিটার দূরে অন্নপূর্ণা বাস স্ট্যান্ডের কাছে রয়েছে মুক্তিধাম মন্দির, সেটাও ঘুরে আসতে পারেন, খুব ভালো লাগবে। তবে এটা বলতে পারি, যদি কখনো আসেন সত্যি সারাটা দিন আপনার এক নতুন পরিবেশে হারিয়ে যাওয়ার মজা পাবেন। এ বিষয়ে জানতে চাইলে আমাকে আরো কমেন্ট করতে ভুলবেন না।